আমরা দেখেছি 5ই আগস্টের পরে দফায় দফায় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নানান ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, আবার সেটি একটু ধামাচাপা পড়েছে কিংবা অস্বস্তি ছিল বা এখনো আছে। এর সঙ্গে নতুন করে অস্বস্তি যুক্ত হয়েছে মালয়েশিয়ার সঙ্গে। আপনারা শুনেছেন একদিকে মালয়েশিয়ার সরকার তারা বাংলাদেশের একদল জঙ্গিকে সেইখানে আটক করেছে, যেই জঙ্গিরা 5ই আগস্ট কিংবা পূর্ববর্তী জুলাই আগস্টের যে আন্দোলনের কথা বলা হয় সেই আন্দোলনেও যুক্ত ছিল এবং পরবর্তীতে তারা আবার মালয়েশিয়ায় ফিরে গেছেন, যারা আইএস এর সঙ্গে যুক্ত বলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। পাশাপাশি মাহাথির মোহাম্মদ তিনি বলেছেন যে শেখ হাসিনার সরকারের বিদায়ের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অনুসারীরা জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেখান থেকেও সরকার পিছিয়ে এসেছে, মানুষ হতাশ হয়েছে। বরং শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সেটি এক ধরনের বিরল দৃষ্টান্ত ছিল, সেখান থেকেও বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। তো এখন ভারতের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার বিরুদ্ধে কোনো হুঙ্কার দিবেন, নাকি তিনি যুদ্ধের ডাক দিবেন মালয়েশিয়ার বিরুদ্ধে? কি করতে চাচ্ছেন তিনি, কি করবেন, এসব নিয়েই কথা বলছি। সাবেক অ্যাম্বাসেডর হারুন আল রশিদ, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার ভূমিকাটুকু একটু লম্বা হয়েছে যৌক্তিক কারণে। আপনি যদি শুরু করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মালয়েশিয়া কিংবা মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে কি করতে পারেন, কি ব্যবস্থা নিতে পারেন? ধন্যবাদ তৌফিক ভাই। ইউনূস আসলে শুধু মালয়েশিয়া না, বাংলাদেশের জঙ্গিদের উপর সওয়ার হওয়া ছাড়া তাদের যে মবক্রেসি বলা হচ্ছে, তাদের যে আপনার গুন্ডামি, এই গুন্ডামিকে ব্যবহার করা ছাড়া ইউনূসের কিন্তু আসলে আর কোনো ক্ষমতাই নেই। ইউনূস দেখেন, আপনি এই জঙ্গিগুলোর কথা বললেন, তো এখানে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জঙ্গিদের নিয়ে সারা বিশ্ব একেবারে 2001 সাল থেকেই চিন্তিত। কিন্তু যেহেতু মাঝখানে প্রায় 15 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ধর্মনিরপেক্ষ এবং প্রগতি মনা সরকারের যুগ ছিল, তখন সারা পৃথিবী দেখেছে কিভাবে শেখ হাসিনা এদেরকে মোকাবেলা করছেন, দমন করছেন, এদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। কিন্তু বাংলাদেশ যে একটা পোটেনশিয়াল জঙ্গিদের দেশ, এটা কিন্তু পৃথিবী কখনো ভুলে যায়নি। আর 5 আগস্ট বা গত বছরের জুলাই আগস্টের পর এই যে যেটা সারা পৃথিবী কিন্তু দেখলো যে জঙ্গিরাই এই বলেন, এই আমি তো আন্দোলন বলি না, আমি এটাকে বলি অনাচার, এই অনাচারের নেতৃত্ব দিয়েছে জঙ্গিরা। এবং এই অনাচারের নেতৃত্বের নেতা ছিল, জঙ্গিরা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতা হয়ে গেল ইউনূস। এটা পশ্চিমা বিশ্বের জন্য কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বলুন, এটা তাদের জন্য একেবারে বিশাল একটা আঘাত। কারণ তারা বিশেষ করে 9/11-এর পরে আমাদের একটা ধারণা আছে, বিশেষ করে অনেক মানুষই যারা কনস্পিরেসি থিওরিগুলা খুব বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র জঙ্গি উৎপাদন করে, যুক্তরাষ্ট্র সেটাকে ব্যবহার করে। কথাগুলোর সত্যতা আছে, কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক জঙ্গিদের আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে, কিন্তু পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আবার জঙ্গিদের টার্গেটও হয়েছে, যেটার কারণে তারা ওসামা বিন লাদেন 2টা বিমান ঢুকিয়ে তাদের টুইন টাওয়ার ধ্বংস করে দিল। তখন থেকে পশ্চিমা বিশ্বের প্রতিটা নাগরিক এই ইসলামিক মৌলবাদীদের ব্যাপারে খুবই ভয়ে ভীত থাকে। তার প্রেক্ষাপটে আপনার বাংলাদেশের এই পুরো রাজনৈতিক পরিস্থিতি চলেছে, এবং সব সময় বাংলাদেশের জঙ্গিদের নিয়ে সারা বিশ্বের, ভারত বলুন, মিয়ানমার বলুন, চীন বলুন, যুক্তরাষ্ট্র বলুন, এদের সবারই একটা আশঙ্কা ছিল। এবারে যে জিনিসটা হয়ে গেল, যেটা মূলত আসলে এখন আমরা দেখছি যে মার্কিনীদেরই একটা এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারের পতন করানো, কিন্তু পরিহাসের বিষয়টা হলো এই পতনটা করেছে মৌলবাদীরা। ফলে মার্কিনীরা এখানে তাদের যে যতটুকু তাদের ইগোর যে বিজয় ঘটলো যে না, শেখ হাসিনা সরকারকে আমরা পরাজিত করব, আবার ততটুকু তাদের গায়ে একটা চপেটাঘাত পড়েছে। সেটা হলো এমন একটা ফোর্স দিয়ে তারা শেখ হাসিনা সরকারকে ফেললো
সেই ফোর্সটা কিন্তু তাদের কাগজে কলমে তাদের মননে হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইনফিডেল, মানে হলো যে আপনার এরা হলো যে জাহান্নামী, এদেরকে অর্থাৎ এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস কিন্তু কামনা করে। সুতরাং এইসব দিক থেকে আমরা যদি দেখি তাহলে যা হয়েছে ইউনূসের নেতৃত্বে এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয় কিছুতেই বলা যাবে না। তারপরে এখন যখন আপনার এই মালয়েশিয়ার জঙ্গিরা ধরা পড়লো, এবং মালয়েশিয়া সরকার তো এখানে মিথ্যা কথা বলবে না, কারণ মালয়েশিয়া বলুন অন্য দেশ বলুন তারা জঙ্গিদের ব্যাপারে খুব কঠোর। এদেরকে ধরার ফলে বাংলাদেশ এখন অনেকগুলো বিপদের মধ্যে পড়েছে। সেটা হলো, প্রথম কথা হলো যে বাংলাদেশে জুলাই আগস্টের জঙ্গি উত্থানের পরে ইউনূসের এই ডাকাততন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখলের পরে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা কিন্তু একেবারে জিরো হয়ে গেছে। বাংলাদেশে যতদিন এই মৌলবাদ, বিশেষ করে জুলাই আগস্টের এই মৌলবাদী চক্র ক্ষমতায় থাকবে, বা এদের কোনো অংশ, মনে করেন তাদের অংশ কারা ছিল বাংলাদেশের, অলমোস্ট আওয়ামী লীগ ছাড়া তাদের সহযোগী ছোট ছোট 14 দল ছাড়া, জাতীয় পার্টি ছাড়া বাকি সবাই কিন্তু জুলাই আগস্টের এই উত্থানের সাথে জড়িত ছিল। সেখানে একবারে সবচেয়ে বড় দল বিএনপি থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলাম তো এটার নেতৃত্বেই ছিল। এখন এই অংশের যারাই বাংলাদেশকে পরিচালিত করবে দখল করে রেখে, কখনো বাংলাদেশের এইসব অর্থনৈতিক সম্ভাবনা আর উন্মোচিত হবে না। অর্থাৎ বিশেষ করে সরাসরি বাধাগ্রস্ত হয়ে গেছে বিদেশি বিনিয়োগ। যতদিন এরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে আর কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, সেটা বিএনপি ক্ষমতায় আসুক কিংবা ইউনূস চালিয়ে নিক। তারপরে আপনার বিদেশি বিনিয়োগ কিছু হতে পারে যদি খুব সৌদি আরবে যে ধরনের কোনো তেল খুব পাওয়া গেল সৌদি আরবের মতো, বা কোনো গ্যাস ক্ষেত্র পাওয়া গেল, সেখানে বিনিয়োগ হতে পারে যেখান থেকে ইনস্ট্যান্ট আপনার লাভ তুলে নেওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে একটা রাষ্ট্রের যেসব উন্নতির জন্য যে ধরনের শিল্প কলকারখানা লাগে, এইসব বিনিয়োগ আর বাংলাদেশে হবে না। তারপরে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ, আপনি দেখেন এমনিতেই জুলাই আগস্টের পর আমরা খবর পাচ্ছি যে প্রায় সব দেশ বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে, এমনকি ট্যুরিস্টদের জন্য। ফলে বাংলাদেশের এটা দুটা জিনিস, একটা হলো বিদেশ ভ্রমণ, সাধারণ বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, এই দুটা তো আগে থেকেই ক্ষতিগ্রস্ত। এবং মালয়েশিয়ায় জঙ্গিরা ধরা পড়ার পর সারা পৃথিবীর যে একটা ধারণা এসেছিল, তার যারা এখনো সন্দেহের মধ্যে ছিল যে জুলাই আগস্টের অভ্যুত্থানটা কারা করেছে, এটা যে পুরোপুরি জঙ্গিদের দ্বারা এবং জঙ্গিদের মাধ্যমে সবকিছু এখন বাংলাদেশের ধ্বংস হচ্ছে, এই যে জিনিসটাতে যাদের পৃথিবীতে সন্দেহ ছিল, মালয়েশিয়া জঙ্গি ধরার পরে এই সন্দেহটা আর থাকবে না। ফলে ইউনূস এবং যারাই বলুন এরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতির মাত্রা বাড়লো। সারা পৃথিবী দেখলো যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের সমূহ বিপদ এখন একেবারে, আর ইউনূসের এগুলোর বিরুদ্ধে করার কোনো ক্ষমতা তার নেই। এই জায়গায় আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আমরা দেখেছি যখন 5ই আগস্টের পর থেকে ভারত সরকার বিভিন্ন সময় এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে ইউনূস সরকারের লোকজন কিংবা ইসলামী মৌলবাদী দলগুলো তারা বলেছে যে ভারত আওয়ামী লীগকে সমর্থন করে, তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে। এখন মালয়েশিয়াও কি তাইলে আওয়ামী লীগের সমর্থক হয়ে উঠলো নাকি? যদি তাই হয়, ভারতকে যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলা, তাহলে এখন মালয়েশিয়াও কি আওয়ামী লীগকে সমর্থন করে ফেললো? তাহলে এটি কেমন হলো? আসলে ডক্টর ইউনূসের পৃথিবীব্যাপী কোনো সমর্থন নাই। আমরা কিছুদিন আগে ডক্টর ইউনূসের সবকিছু হলো আপনার কি বলে আপনার স্টান্টবাজি যেটাকে বলে, অর্থাৎ আপনার বাটপারি, সোজা বাংলা যদি আমরা বলি। আপনি দেখেন সে কিন্তু আনোয়ার ইব্রাহিম এসেছিল একদিনের জন্য ইউনূস ক্ষমতায় বসার পরে, তারপরে এই ঘটনা ঘটলো। অর্থাৎ এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো মালয়েশিয়া যেভাবে ছিল সেরকমই ছিল। ইউনূসের কাছে ইব্রাহিম এসেছিল কারণ ইব্রাহিমের হয়তো আমাদের মতো মোহভঙ্গ ছিল না। ইউনূসকে আমরা যারা গভীরভাবে পর্যবেক্ষণ করি তারা হয়তো 20 বছর 25 বছর ধরে জানি যে এটা একটা বাটপার। এখন মালয়েশিয়ার ইব্রাহিমের সেটা জানা ছিল না, জানা থাকাতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ ঘুরে গেছে।
আর ঘুরে গিয়ে নিশ্চয় সেও বুঝতে পেরেছে এই লোক একটা বাটপার। ফলে যেটা হয়েছে সেটাই, সেখানে আইন নিজস্ব গতিতে চলেছে। আসলে কেউ কখনো ইউনূসের পক্ষে ছিল না এবং এখনো নাই, এবং সবাই একটু স্তিমিত ছিল, কারণ আমেরিকান সমর্থন যেহেতু ইউনূসের পিছনে ছিল, আমেরিকার উত্থান হয়েছে, ফলে সারা বিশ্ব এটা নিয়ে ভাবার ব্যাপারে একটু সময় নিয়েছে। আর ভারত যেহেতু বাংলাদেশের খুব কাছে, তারা অনেক বেশি বাংলাদেশকে চেনে, সুতরাং তারা প্রথম থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল। এবং মালয়েশিয়া বলুন, সব দেশই কিন্তু ইউনূসের সাথে তো আসলে কারো কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জঙ্গিরা ছাড়া। আর ইউনূস এবং জঙ্গিরা বাংলাদেশের অর্থনীতি কোথায় গেল, বাংলাদেশের মানুষের জীবনমান কোথায় গেল, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। আপনি যেটা বলছেন যে আসলে এখন শেখ হাসিনার সমর্থনে কি মালয়েশিয়াও চলে গেল কিনা, এই সমর্থনটা সবসময় ছিল। সবাই শেখ হাসিনাকে সারা বিশ্বে, আমরা যারা সচেতনভাবে খেয়াল করেছি, সারা বিশ্বের সকল ছোট, আমি কম বয়সী নেতারা শেখ হাসিনাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন, এখনো করেন, এবং খুব সমীহ করেন, শ্রদ্ধা করতেন। যেটা ইউনূসের ব্যাপারে একটা মোহ তাদের ছিল, কিন্তু ইউনূস জঙ্গিদের নেতৃত্ব দিয়ে তার সব মোহ কিন্তু সারা পৃথিবীর ভেঙে গেছে। যেমন মাহাথির মোহাম্মদকে তো আমরা বাংলাদেশের শুধু মানুষ না, সারা বিশ্বের মানুষ একজন মহতি মানুষ হিসেবে চিনে, খুবই সৎ, এবং মালয়েশিয়াকে তিনি কিভাবে পাল্টে দিয়েছেন সারা বিশ্ব দেখেছে। এখন এই পর্যায়ে এসে যখন মাহাথির মোহাম্মদের মতো একজন ব্যক্তিত্ব শেখ হাসিনার প্রশংসা করেন, তাইলে যেমন নরেন্দ্র মোদী যখন আগে শেখ হাসিনার প্রশংসা করতেন, তখন বলা হতো যে শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, বা নরেন্দ্র মোদীকে ঘুষ টুস কিছু দিয়েছে। এখন তাহলে মাহাথির মোহাম্মদ শেখ হাসিনার প্রশংসা করলেন, বললেন যে শেখ হাসিনা বাংলাদেশকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যেটি বিরল, এবং সেখান থেকে এখন পিছিয়ে যাচ্ছে। তাহলে শেখ হাসিনা কি মাহাথির মোহাম্মদকে কোনো ঘুষ দিয়েছেন, বা মাহাথির মোহাম্মদ শেখ হাসিনার কাছ থেকে কোনো ঘুষ টুসকে তার প্রশংসা করছেন কিনা? না, মাহাথির মোহাম্মদ দেখেন, ওনার বয়স হলো প্রায় 100 বছরের কাছাকাছি, এবং ওনার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা। এই ধরনের একটা মানুষ তো সত্য কথাই বলবেন, উনি মালয়েশিয়াকে যেভাবে উন্নত করেছিলেন, ঠিক এরকম একটা সিচুয়েশনে শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি করে যাচ্ছিলেন। কিন্তু মাহাথির মোহাম্মদের সৌভাগ্য হলো যে ওনার দেশে বাংলাদেশের মতো এরকম জঙ্গি নাই। ফলে যেটা হয়েছে, সে মাহাথির মোহাম্মদ তার হৃদয়ের অনুধাবন থেকে তিনি শেখ হাসিনার প্রশংসা করেছেন, এর পেছনে আর কিছু নাই। এখানে কারো কোনো শেখ হাসিনাকে সবাই অ্যাডমায়ার করে। আমি সারা বিশ্বে, আমি স্পেনে দেখেছি, স্পেনের যিনি প্রধানমন্ত্রী কিভাবে তাকে শ্রদ্ধা করছিলেন। সবাই, সারা বিশ্বের সব তরুণ নেতারা শেখ হাসিনাকে শ্রদ্ধা করে। কিন্তু ইউনূস এমন একটা মানুষ যার চরিত্রে স্বার্থপরতা, কদর্যতা এবং আপনার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই। ইউনূস হয়েছিল কি, সারা পৃথিবীতে তার বাটপারিটাকে একটা বাণিজ্যে পরিণত করেছিল। তাকে নিয়ে গিয়ে আবার বিদেশের বাণিজ্য করত। এই বাণিজ্যটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তার 3-0 বাণিজ্য, সোশ্যাল বিজনেসের বাণিজ্য, পুরোটাই ছিল চটকদারি, আপনার একটা পাবলিক রিলেশনস বিজনেস। এর মধ্যে কোনো বস্তু নাই, এর মধ্যে কোনো জ্ঞান নাই, এর মধ্যে কোনো ফিলোসফি নাই, এর মধ্যে আছে বাটপারি। তো যেটা ছিল, ইউনূস বাটপারিটা করে যাচ্ছিল, কিন্তু ও যেহেতু 85-86 বছর বয়স হয়ে গেছে, ও দেখছে যে বাটপারির চেয়েও ভালো একটা বিজনেস হলো এখন বাংলাদেশে দখল করে ফেলা জঙ্গিদের নিয়ে। সে সেটাই করেছে, কারণ সে জানে যে সে যদি আরো 10 বছর 15 বছর বাঁচে, এই 10-15 বছর যদি বাংলাদেশকে দখল করে রাখা যায়, তাহলে ইউনূস একজন হিডনিস্টিক ক্যারেক্টার হিসাবে যা যা চেয়েছিল জীবনে, যে রিপুর পূজা করা, রসনার পূজা করা, আপনার এই জিনিসগুলো সে আরো ভালোভাবে করতে পারে, এবং সে সেটাই করছে। সে কিন্তু আসার পর থেকে দেখেন কয়েক হাজার কোটি টাকা সুবিধা বাংলাদেশ থেকে তুলে নিয়েছে, কিন্তু মানুষের কোনো কাজ করা, উপকার করা, এগুলোর চিন্তা কিন্তু ইউনূসের মাথায় নাই, জঙ্গিদেরও মাথায় নাই। জঙ্গিদের মাথায় আছে এখানে ইসলামিক শাসন কায়েম করা, আর ইউনূস সেটা ফ্যাসিলিটেট করছে। বাংলাদেশে এর বাইরে কিন্তু কিছু হচ্ছে না। যে আমি আবার একটু যদি ঘুরে যাই, যখন জঙ্গির কথা 2বার বলা হলো, 3বার বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইজিপি বলেছেন, এবং এক পর্যায়ে দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, মালয়েশিয়া এটা ঠিক বলে নাই, মালয়েশিয়া যা বলছে এগুলো ঠিক না। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা দেখি যারা শেখ হাসিনার পক্ষে একটু
সিম্পেথি দেখায় বা কথা বলে, কিংবা যারা এই ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাদের বাড়ি ঘরে কিংবা তাদের স্থাপনায়, তাদের অফিসে মবক্রেসি হামলে পড়ে। এখন বাংলাদেশ কি করবে? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে মালয়েশিয়ার বিরুদ্ধে কিংবা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, আইজিপি তাদের বিরুদ্ধে মবটপ পাঠানোর কোনো কায়দা কানুন কিছু করা যায় কিনা, বা কি করবে আসলে? মালয়েশিয়ার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিবে কিনা বা নিতে পারে কিনা, কি ধরনের হতে পারে? কি ব্যবস্থা নিবে? তাদের সে ধরনের কোনো ক্ষমতাই তো নাই। একটা জিনিস ওরা করতে পারে, দেখেন প্রথম জিনিসটা হলো যে জঙ্গিগুলো মালয়েশিয়াতে অ্যারেস্টেড হয়েছে, এরা সবাই এই যে জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আসিফ নজরুল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এরা কিন্তু সবাই কিন্তু আপনার আদর্শিকভাবে একই ঘরানার মানুষ। ফলে এদের জন্য এদের সিম্পাথি প্রচুর, অর্থাৎ এরা যেহেতু একই আপন ভাই বোন ভাই ওদের, সুতরাং এই জন্য ওরা বলতেও পারছে না যে এরা জঙ্গি। এরা বাংলাদেশে আসার পরে হয়তো এদেরকে অনেক বেশি আদর যত্ন করা হচ্ছে, কারণ এই লোকগুলোর কারণেই তো, এই জঙ্গিদের কারণেই তো ইউনূস, এই যে জাহাঙ্গীর আর আসিফ নজরুল তো সরাসরি জঙ্গি। ওর চোখের কথাবার্তা, মুখের কথাবার্তা, ওর ক্যারেক্টার সবকিছু কিন্তু একেবারে আপনার আইএস জঙ্গি। সে একটা আসিফ নজরুল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ছিল। এখন একজন জঙ্গি যখন দেখে যে তার 36 জন ভাই ধরা পড়েছে আরেক দেশে, তারা যেভাবে হ্যান্ডেল করার কথা এইভাবে তারা হ্যান্ডেল করছে। এবং আপনি যেটা বললেন যে এরা মালয়েশিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, সেটা নেওয়ার তো আসলে কোনো সক্ষমতা ওদের নাই। ওরা যেটা করতে পারতো, যদি আরো 5 বছর পরে হতো, বা 5 বছর যদি আসিফ নজরুল যদি বাংলাদেশ দখল করে রাখতে পারতো, তখন হয়তো প্রতিশোধ হিসাবে আরো কিছু জঙ্গি মালয়েশিয়াতে পাঠিয়ে তারা হয়তো চেষ্টা করতো, যেভাবে আমেরিকা টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে, সেভাবে যে পেট্রোনা বা কি একটা টাওয়ার মাহাতি সাহেব তৈরি করেছিল, সে টাওয়ার ধ্বংস করে দেওয়া যায় কিনা, পেট্রোনাস বোধহয় নামটা। হ্যাঁ, তো সেটার হয়তো চেষ্টা করতে পারতো, কিন্তু এছাড়া ওদের তো আর কিছু করার নাই। কিন্তু যেটা হয়েছে, মালয়েশিয়া এই জঙ্গিদের মুখোশ আরো উন্মুক্ত করলো এবং দিনের শেষে সাধারণ বাংলাদেশিরা এগুলার ভিক্টিম। আমরা দেখেছি যে দীর্ঘ অনেক বছর পর্যন্ত, অর্থাৎ মালয়েশিয়া বাংলাদেশের বড় একটি শ্রম বাজার সেখানে আছে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যায়, শ্রমিক যায় এবং সেখানে কর্মসংস্থান হয়। এটি বিভিন্ন সময় ওঠানামা করে। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারেক রহমানের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ ছিল যে মালয়েশিয়ায় মানুষ পাঠানোর নামে বিশাল বাণিজ্য হয়েছিল, অনৈতিক অনেক কার্যক্রম হয়েছিল। এই অবস্থায় আবার কয়েকদিন আগেই শুনলাম যে এই যে একজন উপদেষ্টা, অনেকে শিশু উপদেষ্টা বলে, আসিফ মাহমুদ, তিনি সেখানে গিয়েছিলেন। আসিফ নজরুলও বললেন, 3-4 দিন আগেই বললেন যে বড় ধরনের শ্রমবাজারের আমরা সুযোগ পাচ্ছি মালয়েশিয়া থেকে। ডক্টর ইউনূস কয়েকদিন পরে মালয়েশিয়া যাওয়ার কথা। এখন টোটাল পরিস্থিতিটা কেমন হতে পারে? কূটনৈতিক জায়গা থেকেও কেমন হতে পারে, কোন পর্যায়ে যেতে পারে? প্রথম কথা হলো, কূটনৈতিক বলুন, স্বাভাবিক বলুন, কোনোভাবেই বাংলাদেশিদের কোনো লাভ নাই। মালয়েশিয়া যেহেতু এখন জঙ্গিরা সরাসরি ধরা পড়েছে এবং মালয়েশিয়া জঙ্গিবাদ নিয়ে খুবই সন্তুষ্ট থাকে, কারণ তারা জঙ্গিবাদ পছন্দ করে না। ফলে বাংলাদেশ থেকে অবশ্যই শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তারা আরো কড়াকড়ি করবে এবং স্ক্রুটিনিটা বাড়াবে, এবং সারা পৃথিবী তাই করবে। সৌদি আরবও তাই করবে, কাতার তাই করবে, ইউএই তাই করবে। সবাই কিন্তু সব দিক থেকে আসলে সম্ভাবনা কমে আসে এবং বাংলাদেশের মানুষ মহা বিপদের মধ্যে পড়বে। আপনি দেখবেন 1-2 বছর এইভাবে গেলে একেবারে রায়ট শুরু হবে পেটের ক্ষুধার জ্বালা। যে আপনি এই প্রসঙ্গে আলাপ করতে গিয়ে শুরু থেকেই একটু মাঝখানে আবার আমেরিকার কথা বলেছেন। আমরা দেখলাম যে এই 3-4 দিন আগেই ট্রাম্প প্রশাসন আবার নতুন করে একটি চিঠি ইস্যু করেছে, চিঠি দিয়েছে। ডক্টর ইউনূসকেও চিঠি দিয়েছেন 35% শুল্ক আরোপের ক্ষেত্রে। সেইখানে একটা পাল্টাপাল্টি একটি অবস্থা। এইটি কি পরিস্থিতি দাঁড়াতে পারে বাংলাদেশের? বাংলাদেশের জন্য এটা মরার উপর খাড়ার ঘা আর কি। খাড়ার ঘা কি রকম দেখেন, এখন 35% যদি আবার এটা নিয়ে আবার অনেকে চিন্তা ভাবনা করছে, 35%-এর সাথে আগে ছিল এক্সিস্টিং 15%, ওটাও যোগ হবে কিনা, অর্থাৎ 50% হবে কিনা। 50% হওয়া লাগবে না, যদি 35% ওরা যেভাবে বলেছে 1 অগাস্ট থেকে এরা ইফেক্টিভ হবে, সেটা যদি হয়, বাংলাদেশের প্রায় $8 বিলিয়ন অ্যানুয়াল আপনার পোশাক রপ্তানি হয় ইয়েতে, $8 বিলিয়ন ইয়েতে কি বলে যুক্তরাষ্ট্রে, সেটা হয়তো $4 বিলিয়ন নেমে আসতে পারে।
এবং এটা তো বাংলাদেশের জন্য সবচেয়ে এবং কি বলবো এটা বিপদের উপর বিপদ। কিন্তু আমি এটা তো কখন সবাই জানে, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, দেখেন ইউনূস কিন্তু ইউনূসের কাছে যে যে চিঠিটা লিখেছে এই ট্রাম্প সাহেব, সেখানে সে তাকে অন্যান্য দেশে, আমি গত রাতে আমার ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, কয়েকজন বন্ধু আরো কয়েকটা চিঠি বের করে আনলো। অন্যান্য দেশে চিঠিটা লিখেছে ডিয়ার মিস্টার প্রাইম মিনিস্টার, এই টাইপের। আর ইউনূসের ক্ষেত্রে লিখেছে ডিয়ার মিস্টার ইউনূস। অর্থাৎ ইউনূসকে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাকরের বেশি কিছু কিন্তু মনে করে না, এবং একজন চাকরকে যেভাবে সম্বোধন করতে হয় চিঠিটা সেইভাবেই সেই রকম কঠোর ভাষায় দিয়েছে। আমি বাংলাদেশের মানুষকে এই জিনিসগুলো একটু খেয়াল করতে বলবো। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা সবসময় এক ধরনের একটা পজিশন নিয়েছিলেন। সেইটা তিনি কেন করতে পেরেছিলেন? কারণ হলো তার একটা জনভিত্তি ছিল। কিন্তু ইউনূস যেহেতু পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের দয়ার উপর নির্ভরশীল, এখন ইউনূসের এই ধরনের অপমানগুলো সহ্য করতে হবে। তাকে তারা চাকর হিসাবে ট্রিট করতেছে, চিঠিও তারা সেই ভাষাতে লিখছে, এবং এতে বাংলাদেশের মানুষের কোনো উপকার নাই। ইউনূসের প্রোটেকশন আছে যতক্ষণ তারা ইউনূস তাদের উদ্দেশ্য সার্ভ করবে, কিন্তু সাধারণ বাংলাদেশিদের দেখেন অনেক ধরনের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের বলুন পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যেসব মেধাবী ছাত্রছাত্রীরা আগে নিজ যোগ্যতায় বিদেশে যেত, এদের সব ভিসা কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে বা হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যেভাবে জঙ্গিরা নিজেদের জানান দিচ্ছে গত বছরের আগস্টের পর থেকে, এই রকম জঙ্গিবাদে একেবারে হয়ে যাওয়া, একেবারে আপনার ছেয়ে যাওয়া একটা দেশকে পশ্চিমের কোনো দেশ কোনো জায়গায় তাদেরকে দিবে না, না ব্যবসা বাণিজ্যে, না শিক্ষা দীক্ষায়, কোনো দিকে তারা তাকে অংশীদার করবে না। ফলে ইউনূসকে কিন্তু এই সব কিছুর দায়িত্ব নিয়ে একদিন হয়তো বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। জি, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি শেষ প্রশ্নটা করি, সেটি হচ্ছে এই যে মালয়েশিয়া বাংলাদেশের ব্যাপারে যে মনোভাব ব্যক্ত করলো, তা একদিকে মাহাথির মোহাম্মদের যে উক্তি, শেখ হাসিনার ব্যাপারে যে বিরল দৃষ্টান্ত স্থাপনের কথা বলেছেন, প্রশংসা করেছেন, অন্যদিকে জঙ্গি ধরা পড়ার যে ঘটনাটি, আর এইদিকে ট্রাম্প প্রশাসন যে নতুন 35% শুল্কের কথা বললেন, এই বিষয়গুলো বাংলাদেশের বর্তমান জনগণের উপরে কি ধরনের প্রভাব পড়ছে? আপনি কি মনে করেন যে প্রভাব পড়ছে কোনো বাংলাদেশের ভিতরে? প্রভাব আসলে যে পরিমাণ পড়া উচিত ছিল সেটা মোটেও পড়ছে না। সেই ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা দেশের মধ্য থেকে দেখছি না। এর কারণ হলো বাংলাদেশকে একেবারে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে সব দল বুঝে না বুঝে, আওয়ামী লীগ, বিএনপি যারাই ক্ষমতা করেছে, তারা মৌলবাদকে চাষ করেছে বিভিন্নভাবে। শেখ হাসিনা একদিকে জঙ্গিদের মোকাবেলা করেছে, কিন্তু ওনার সরকারের সময়ও ওনার পার্টির নেতাকর্মী কারো কিন্তু মক্তব, মাদ্রাসা এগুলো তৈরিতে তারা কোনোভাবেই কিন্তু কখনো সমান তালে করে গিয়েছে। ফলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তারা মৌলবাদের মধ্যে পড়ে গিয়েছে। তাদের কাছে এই মৌলবাদ হলো তাদের কাছে বেহেশতের চিন্তা যতদিন তাদের মাথায় কাজ করছে, ফলে তারা মনে করছে আমি এই জীবনে এই দুনিয়াতে যত খারাপই থাকি, ইউনূস ক্ষমতায় থাকলে আমি বেহেশতে চলে যাব। ফলে এই ধরনের একটা মনস্তত্ত্ব কাজ করাতে মানুষের, বাংলাদেশের যে একের পর এক গজবের মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে, এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে এই প্রতিক্রিয়াটা হয়তো একসাথে ঢেউ আকারে আসবে যখন তাদের আসলে পেটের ক্ষুধার জ্বালা আর সহ্য হবে। জি।